This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারা চিকিৎসক, কাঁচা স্ক্রিপ্ট তারা গিলবেন না। শরীরের জায়গায় জায়গায় ১০-১২ জায়গায় আঘাতের চিহ্ন, এই নারকীয় কাণ্ড তো একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। এটাই তো প্রশ্ন তুলেছেন তিলোত্তমার এই সতীর্থরা। তাদের চোখে যখন পড়েছে, রাজ্যের তাবড় তাবড় প্রবীণ আর অভিজ্ঞ চিকিৎসকের চোখে যখন এই ভুলটা চোখে পড়েছে, তখন তো তারা সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। এবং তারা নিজেদের অভিজ্ঞতা, নিজেদের ধ্যান ধারণা, শিক্ষা তাতে এতটাই শক্তিশালী, তাই কি স্ক্রিপ্ট লিখিয়ে এরাও নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন যে এই স্ক্রিপ্ট নিয়ে শুধু সঞ্জয়কে আদালতের সামনে দাঁড় করালে বিচারকও সহমত না হতে পারেন। অভিযুক্তের উকিলও বাঘা কোনো ডাক্তারকে দিয়ে পোস্টমর্টেম রিপোর্ট পড়িয়ে খুঁত খুঁজে বার করতে পারেন। তাই বোধহয় রোববার পর্যন্ত পুলিশের জন্য ডেডলাইন বাড়ানো হলো, নাহলে এই স্ক্রিপ্টটি চালিয়ে দেওয়ার চেষ্টা তো কম হয়নি না, গেলানোর চেষ্টা তো কম হয়নি। সন্তানহারা বাবা মাকে কখনো বলা হয়েছে মেয়ে আত্মহত্যা করেছে, কখনো বলা হচ্ছে টাকা নিয়ে চেপে যান, শুনলেন তো সেই অভিযোগগুলো। এবার প্রশ্ন, ভিলেন হিসেবে যাকে দেখানো হয়েছিল, যার ঠিকুচি কুষ্টি সব আমরা একদিনের মধ্যে বার করে ফেলেছিলাম, সেই কি ভিলেন? আদৌ ভিলেন? যদি সেই ভিলেন হয়, তাহলেও সে কি একমাত্র ভিলেন? মহাভারতে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখিয়েছিলেন, আর এখানে রাষ্ট্র আমাদের সঞ্জয়কে দেখাচ্ছে। সঞ্জয়ও, তাকেও তো রাষ্ট্রই ধরেছে, তাই না? রাষ্ট্রের হাতে ধৃতরাষ্ট্র বলা যায়। আবার ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ ছিলেন। এখানেও কি কারো পুত্র স্নেহ কাজ করছে, অথবা পুত্র বধ কারোর জন্য স্নেহ? মহাভারতের সেই পাশা খেলার সময়ের দৃশ্যটা কল্পনা করুন। দুঃশাসন যখন ওই দ্রৌপদীর বস্ত্রহরণ করছিলেন, তখন দুর্যোধনরা সবাই অট্টহাস্য করছিল, আর কৌরব কুলের যত গুরুজন তারা মাথা নিচু করে বসেছিলেন। ভারতীয় ন্যায় সংহিতায় কি বলা হয়েছে জানেন? ৭০ নম্বর ধারায় বলা হয়েছে, গণধর্ষণের ক্ষেত্রে মূল ধর্ষককে যারা সাহায্য করে তাদেরও ধর্ষক হিসেবেই ধরা হবে। সেদিক দিয়ে দেখলে তিলোত্তমা তো গণধর্ষিতাই হয়েছেন, কারণ অভিযুক্ত সে কে আমরা জানি না, কিন্তু তাকে আড়াল করার চেষ্টা যথেষ্টই হয়েছে। নির্যাতিতার পরিবার, যে বললাম যে হাসপাতালের ফোনের কথা বলেছিল, যেখানে তাকে বলা হয়েছিল মেয়ে আত্মঘাতী হয়েছে, এবং তারপর তারা যে অভিযোগটা ওই তার বাড়িতে যাওয়া চিকিৎসক সংগঠনের ডাক্তারদের সামনে করেছেন, যেগুলো সুবর্ণ গোস্বামী বললেন, সেগুলো তো তারই প্রমাণ। আর আমরা নিজেরা যেটা দেখেছি, পোস্টমর্টেমের পর দেহ পরিবারের হাতে তুলে না দিয়ে পুলিশ জোর করে বাড়িতে নিয়ে চলে গেল, বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যেন। এমন সময় যখন বাবা মাও পৌঁছতে পারেনি, তারা তখনও জানতেন না। আর দেহটা পানিহাটির ওই বন্ধ বাড়ির সামনে দীর্ঘক্ষণ বেওয়ারিশের মতো পড়ে রইল। দেখুন, আত্মহত্যার তত্ত্ব বিক্রি করা বা টাকার অফারের অভিযোগ সত্যি হলে এ দুটো নিশ্চিতভাবেই কোনো অপরাধীকে আড়াল করার চেষ্টা। তাহলে হাসপাতাল থেকে যিনি ফোন করেছিলেন বা যিনি এই অফার দিয়েছিলেন বলে অভিযোগ, এদের বিরুদ্ধে গণধর্ষণের চার্জ কেন আনা হবে না? ধৃতরাষ্ট্র মানে রাষ্ট্র একবার ভেবে দেখুক না। সেটা আইনের অবশ্য পারসেপশনের বিষয়। আর মেডিকেল লিগাল টার্মে এটাকে ধর্ষণ না গণধর্ষণ কি বলা হবে, সেটা নিয়েও তো বিভিন্ন রকম সংশয় জন্ম নিতে শুরু করেছে। আর এর মাঝখানে আমাদের মনে একটাই সংশয়, জানেন তো, এই সংশয়টার জন্যই এতগুলো কথা। আবার বারবার আজকে এই সংশয়টা আপনাদের সামনে তুলে ধরবো, প্রথমবারের জন্য এখন তুলে ধরছি। এই গোটা ঘটনাটা আমাদের কামধুনির কথা মনে করাচ্ছে, কামধুনির ভয়টা আমাদের মনে ঢুকিয়ে দিচ্ছে। কামধুনিতেও তো একজনকে এরকমভাবে গণধর্ষণের শিকার হতে হয়েছিল, খুন হতে হয়েছিল। তারপর সবাই দেখে নিয়েছিল, জেনে গেছিল, পুলিশ ধরে ফেলেছিল,
ফাস্ট ট্র্যাকে অপরাধীদের শাস্তি হয়েছিল, কারুর ফাঁসিরও শাস্তি হয়েছিল। সেটা যখন উচ্চ আদালতে গেল, কি হলো? ফাঁসি হয়ে গেল, যাবজ্জীবন, 3 জন বেকসুর। কারণ যে তথ্য প্রমাণগুলো সেগুলো শুরুর দিকে যেরকম শক্তপোক্ত মনে হচ্ছিল, আসলে যত সময় গেছে সেটা আইনের চোখে দুর্বল হতে শুরু করেছে। তাই আমরা দুটো জিনিস চাইছি। এক, সত্যিকারীর অপরাধী যে এক হোক একাধিক হোক ধরা পড়ুক। 2, তার শাস্তির জন্য সাক্ষ্য প্রমাণগুলো বেশ শক্তপোক্ত হোক। কামধুনি সিনড্রোম যেন আর পুলিশকে গ্রাস না করে। ধর্ষণ না গণধর্ষণ, এখনো উত্তর মেলেনি। একাই ছিল সঞ্জয় নাকি আরো অনেকে ছিল? প্রশ্ন তুলে সরব কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। এখানে যে ধরনের ইনজুরির কথা বলা হচ্ছে আরজি করে, বোঝাই যাচ্ছে একজনের পক্ষে সম্ভব নয়। বাকি তারা কারা? অন্য অপরাধীরা। কেন তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে? তাহলে তো এই সঞ্জয় বলে ছেলেটি একটি স্কেপগোট। শুধুমাত্র একজনকে স্কেপগোট করলে হবে না, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত চাই এবং সকল অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে। একা না অনেকে, সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসনও। তিলোত্তমার বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে। ভিতরের কেউ কে সে বা কারা তারা? উত্তর খুঁজতে তদন্ত চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। ঘটনার কয়েক ঘন্টা আগে তিলোত্তমা যে 4 ডাক্তারের সঙ্গে ডিনার করেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন, কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে। যদি কারো উপরে সন্দেহ থাকে, কী কারণে সন্দেহ আছে, ফ্যামিলি মেম্বারের সঙ্গেও আমরা টাচে আছি। বৃহস্পতিবার রাতের ঘটনা, এখনো সন্দেহ নিরসন করতে পারল না পুলিশ। ধর্ষণ না গণধর্ষণ, এটা জানা পুলিশের পক্ষে কি খুব কঠিন? কন্ট্রাসেপটিভ নিয়ে কিছু করে থাকে তাহলে হয়তো তাও লুব্রিকেন্ট থাকবে, সেখানে বোঝা যায় পসিবল হবে। আর যদি না নিয়ে করে থাকে, দর্শক যারা হয় তারা তো অত প্রিপারেশন নিয়ে আসে না। যেমন কী সিমেন্ট কালেকশন ছিল, কী ছিল না ছিল, ডিফাইন করাটা খুব একটা টাফ ব্যাপার না। ওখান থেকে ডিএনএও পাওয়া পসিবল। আর ডিএনএ ইজ সাচ এ থিং, মানে প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্ট হয়, সেখান থেকে বের করা সম্ভব। যারা যারা কাছাকাছি এসেছিল তাদের একজনের থেকে আরেকজনের শরীরে যেন প্রত্যেকটা কোনো অংশ, সেই শরীরে জামা কাপড়ের অংশ হোক, বাটনের অংশ হোক, চামড়ার অংশ হোক, যাই হোক, কিছু কিছু ট্রান্সফার হয়েছে এবং দেখা যায় তার শরীর থেকে 2-3 জনের শরীরের অংশ পাওয়া গেছে। তো প্রমাণ হবে 3 জন। লালবাজার সূত্রে খবর, ঘটনাস্থল থেকে পাওয়া বীর্যের নমুনা, সঞ্জয়ের রক্তের নমুনার ডিএনএ মিলিয়ে দেখার প্রস্তুতি শুরু করছে পুলিশ। কাজটা কি আদৌ দ্রুত গতিতে হচ্ছে? যদি আরও কেউ জড়িত থাকে, তদন্তের দেরির সুযোগে সে বা তারা কি সুবিধা পেয়ে যাবে না? দেরি হওয়ার ফলে ফার্স্ট হচ্ছে ওখানকার যে ক্রিমিনাল ফুটপ্রিন্ট যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়। দেরি হওয়ার ফলে একটা যে অ্যাকিউজ বা ক্রিমিনাল যে ধরা পড়েছে তার সুবিধা হয়, কারণ মানে কোনো প্রোগ্রেস হচ্ছে না। এইরকম একটা শেকি ফাউন্ডেশন যদি থাকে তো ট্রায়ালে সে সুবিধা পাবে। তদন্তে ফাঁকি থাকলে কি হতে পারে, তার সবচেয়ে বড় নমুনা কামদুনি মামলা। কামদুনি ঘটনা সবাই ছাড়া পেয়ে গেল কারণ ইনভেস্টিগেশনটাই ছিল শেকি ফাউন্ডেশনের উপরে ডিপেন্ড করে। পুলিশ সেটা উইলফুলি করে, আমি বিশ্বাস, আমার মানে পুলিশ করতে পারে না তা না, পুলিশকে করতে দেওয়া হয় না। কামদুনির ধর্ষিতার পরিবার এখনো বিচারের অপেক্ষায়। একই নিয়তি তিলোত্তমার পরিবারকেও তাড়া করবে না তো? ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর, রক্তের দাগ মোছার সব রকম চেষ্টা চালিয়েছে সঞ্জয়। প্রমাণ লোপাট হয়ে গেলে অপরাধীর শাস্তি নিশ্চিত হবে কি করে? দ্বিতীয় বা তৃতীয় অপরাধী থাকলে এখনো তার বা তাদের টিকি ছোঁয়া গেল না কেন? মিনিমাম হয়তো এভিডেন্স পাওয়া যাবে। এই কয়েকদিন যদি তদন্ত দেরি হয়ে থাকে, সেটা রিমুভ করে দিয়ে ফেলতে পারে, আর ছোটোখাটো ইঞ্জুরিগুলো সেরে যেতে পারে। কারণ ছোটো ছোটো ইঞ্জুরি মানে যাকে বলে আমরা ব্রুজ, দাগ, লাল কালচিট লাল দাগ আর একটা অ্যাব্রেশনস, এগুলো কিন্তু খুব চটপট কিন্তু হয়ে যায়। কারণ একটা অ্যাব্রেশন সেরে যেতে, একদম পুরোপুরি সেরে যেতে 7 দিন লাগে। সবার একটাই দাবি, পুলিশ হোক বা সিবিআই, আদালতে যেন পাকাপোক্ত প্রমাণই জমা পড়ে। সেটা হবে তো?